এবার ঢাকাতে খুব একটা বেশি শীত না পড়লেও এই বছরের শেষের দিনটা আর শুরুর দিনটা শীতে পুরো কাঁপিয়ে দিচ্ছে। কাঁপতে কাঁপতে চলে এসেছি সকালবেলা রান্নাঘরে। তোমাদের দাদা বলছিল সে নাকি বৌয়া খাবে। তোমাদের দাদা বৌয়া, খিচুড়ি এই টাইপের খাবারগুলো বরাবরই অনেক বেশি পছন্দ করে। তো আমি সবসময় চেষ্টা করি তোমার দাদা যেটা পছন্দ করে সেটা রান্না করে খাওয়ানোর জন্য। বিয়ের আগে মায়ের কাছে আবদার করতো, আর বিয়ের পরে সমস্ত আবদার এখন আমার কাছে করে। তোমাদের দাদা সবসময় বলবে যে আমার মা তো আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, এখন তুমি আমাকে আমার মা যেভাবে যত্ন করতো, যত্ন করে রান্না করে খাওয়াতো, আমি যেগুলো যেগুলো পছন্দ করি তুমিও আমাকে ঠিক সেগুলো রান্না করে খাওয়াবে। আজকে সকালে তোমাদের দাদার রান্না, পছন্দের রান্নাটা করছি বৌয়া ভাত, আর সাথে হচ্ছে কালিজিরা বাটা। কালিজিরা বাটা তোমাদের দাদা তেমন একটা বেশি পছন্দ করে না ঠিকই, কিন্তু এইটা আবার আজকে আমি আমার পছন্দে করছি। ব্লিন্ডারের চাইতে এই কালিজিরা বাটাটা পাটাতে করলেই অনেক বেশি ভালো হয়। এরকম শিলপাটায় যে কোনো বাটাবুটিটা খেতে দারুণ লাগে। আর যে পরিমাণে একটা শীত পড়েছে, এই শীতের মধ্যে শীতের সকালে গরম গরম বৌয়া ভাতের সাথে এইরকম কালিজিরা ভর্তা হলে আর কোনো কিচ্ছু লাগে না। উষা, এই যে বাবা, এই যে টাটা দাও, টাটা দাও। সকালবেলা গরম গরম বৌয়া আর কালিজিরা বাটা খেয়ে এরা বাবা ছেলে দুইজন মিলে চলে গেছে বাজারে। বাজার করে নিয়েও এসেছে, বাজার থেকে নিয়ে এসেছে একটা মুরগি। ঢাকাতে মুরগি হচ্ছে দোকান থেকেই পিস করে দেয়, বাড়িতে এনে শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যায়। তো আমি আবার পাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। অনেকে গরম জলে সিদ্ধও করে নেয়, কিন্তু আমার কাছে গরম জলে সিদ্ধ করার চাইতে মুরগির পাগুলো এরকম আগুনে দিয়ে পুড়িয়ে নিলে ছুলতে অনেক বেশি সহজ মনে হয়। আজকে ব্লগটা শুরু থেকেই তোমাদের রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। ঘড়িতে অলরেডি বেজে গেছে 2টার বেশি। যেহেতু বেলা ছোট, তাই যত তাড়াতাড়ি পারি কাজগুলোকে শেষ করতে হবে। আজকে যাব আবার একটু কৃষি মার্কেট একটু কাজ আছে, বেশ গুরুত্বপূর্ণ কাজ। মাংসটাতে ঝোল দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ কষিয়েছি, আর একটু ঝোল ঝোল করব, সাথে একটু ঝাল ঝালও। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না করেছি ফুলকপি, আলু আর ধনেপাতা দিয়ে বাটা মাছ, একদম গরম গরম ধোয়া ওঠা, এখনও ধোয়া উঠছে। আর মুরগির মাংস তো আছেই, আর সেই সাথে এখানে করেছি পুঁই শাকের বড়া। অনেকগুলো বড়া হয়েছে পুঁই শাকের। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। খাওয়া দাওয়া করে 1 মিনিটও বসতে পারিনি, বেলা ছোট বলে কিভাবে যে দিনটা ফুরিয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো সন্ধ্যা অলরেডি হয়েই গেছে। আমরা যাচ্ছি এখন কৃষি মার্কেট সন্ধ্যার পরপরই। আর আজকে ঠান্ডাটাও সন্ধ্যার পরে এত বেশি লাগছে, খুব একটা বেশি প্রয়োজন না হলে যেতাম না, কিন্তু আজকে না গেলে আর এই 7 দিনেও যাওয়া হবে না। তোমাদের দাদা আবার টানা 7 দিন অফিস, তারপরে হয়তো আবার একদিন সময় পেলে আমাদের নিয়ে বের হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামলী ফুটওভার ব্রিজের ওপর। এইখান থেকে দাঁড়িয়ে রাস্তাটা কত অসাধারণ লাগে, সাই সাই করে গাড়িগুলো যাচ্ছে আর আসছে। শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম। সেই শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছিলাম, ঢাকাতে বসে আর পিঠা খাওয়া হয়নি। আসলে কিনতে পাওয়া যায় অনেক, কিন্তু কিনে খাওয়ার চাইতে বাড়িতে বানানো পিঠাটার যে স্বাদ, সে স্বাদটা কিন্তু কিনা পিঠায় কখনো পাওয়া যায় না। কালকে হচ্ছে 2 কেজি আতপ চাল কিনেছি। সেই আতপ চাল আজকে ভাঙাতে যাচ্ছি কৃষি মার্কেট।
আতপ চাল গুঁড়ো করে তারপরে নিজের সামান্য ছোট্ট অভিজ্ঞতায় যতটুকু পারছি বাড়িতে তোমাদের দাদাকে পিঠা বানিয়ে খাওয়াবো। আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ দর কষাকষি করে একটা রিক্সা নিল। পিঠা বানানোর আইডিয়াটা হচ্ছে সম্পূর্ণ আমার। তোমাদের দাদার সাথে একটা চ্যালেঞ্জ আছে আমার। তোমাদের দাদার ধারণা যে আমি নাকি পিঠা বানাতে পারবো না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমার শাশুড়ির কাছ থেকে শিখে এসেছি। তো এবার বাড়ি গিয়ে মনে হচ্ছে যে দেখি ট্রাই করে পারি কি না। তো সেই চ্যালেঞ্জ নিয়েই তোমাদের দাদাকে জোর করে 2 কেজি আতপ চাল আনিয়েছিলাম। এখন হচ্ছে সেই আতপ চাল ভাঙাতে যাচ্ছি কৃষি মার্কেট। এই বেলুনগুলো দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, আর উৎসত এই বেলুনগুলো দেখে কেনার জন্য পাগল হয়ে গেছে। তো ছেলেকে বলেছি যদি ফেরার পথে পাই তাহলে একটা কিনে দেব। ভালো লাগবে, এবারে হবে। চাল ভাঙানো মেশিনের সামনে দাঁড়িয়ে আছে আর আমার চালগুলো এখানে ভাঙাচ্ছে। এখান থেকে আমি আবার বেশ কিছুটা আখি গুড় কিনে নিলাম। আখি গুড়টা স্মেলটা ভালো লাগলো। তো ওরা 1 কেজি আখি গুড় চাইলো। 800 টাকা না 700 টাকা কেজি করে চেয়েছিল, তো আমি নিয়ে নিয়েছি। তারপরে একটা ঘড়ি কেনার প্রয়োজন। ঘরে অনেক দিন হলো আমার ঘড়িটা ভেঙে গেছে। যখন বাসা চেঞ্জ করেছিলাম তখনই ভেঙে গেছে। তো মোবাইলে দেখে দেখে ঘড়ির টাইম দিয়ে চলতাম। তো এখন একটা ঘড়ি না হলেই হচ্ছে না। চলে গেছি একটা ঘড়ির শপে, সেখান থেকে একটা ঘড়িও নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা বলছে তার হাত ঘড়িটা নাকি চলছে না। তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে হাত ঘড়ির ব্যাটারিটাও পাল্টাচ্ছে। আসলে একটা কাজের জন্য গেছি ঠিকই, কিন্তু অনেকগুলো কাজ সাথে করে নিয়ে গেছে। দেখে টেখে এই ঘড়িটা আমাদের বেশ পছন্দ হলো। আমার কাছে বেশ ভালো লেগেছে। রাউন্ডের মধ্যে এই ঘড়িটা নিয়ে নিলাম। আর দাম তেমন একটা বেশি না, কোনো ওরা ওয়ারেন্টি দিতে পারলো না। তো মনে হলো যে যেহেতু ওয়ারেন্টি নেই কোনো ঘড়িরই, তো নষ্ট হয়ে গেলেও আর সেটাকে পাল্টে নেওয়ার কোনো উপায় নেই, যার কারণে একটু মোটামুটি কম দামের মধ্যেই নিলাম। আর তোমাদের দাদা হচ্ছে এখানে ঘড়িটাকে পাল্টে নিল। তো বাসায় ফিরে আসতে আসতে হঠাৎ করে মনে পড়লো যে আমার ডালের কাঁটাটাও নষ্ট হয়ে গেছে। উৎস ডালের কাঁটাটা সেদিন ভেঙে ফেলেছে। তো এখানে আরএফএলের একটা ডালের কাঁটা নিয়ে নিলাম। এটা আশা করি উৎসাহ ভাঙতে পারবে না। 20 টাকা 20 টাকা 20 টাকা প্রতি পিস মালের দাম মাত্র 20 টাকা। এই দোকানটা হচ্ছে সমস্ত কিছু, তুমি যেটাই নাও সমস্ত কিছু হচ্ছে 20 টাকার মধ্যে পাওয়া যায়। রাস্তায় এত পরিমাণে শব্দ যে আমার ওই ক্যামেরা অন করে কথা বললেও তোমরা কোনো কিছু বুঝতেই পারবে না, যার কারণে আমাকে বারবার করে ভয়েস দিতে হচ্ছে। তো চলতে চলতে হঠাৎ করে একটা জুতার দোকানের কাছে এসে থামলাম। উৎসর জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে নিলাম, যেটা আমার ছেলের খুব বেশি প্রয়োজন ছিল। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, বাসায় ফ্লোরে এভাবে খালি পায়ে হাঁটা যায় না, বেশ ঠান্ডা লাগে। আমরা বড়রাই পারি না, আরও তো বাচ্চা মানুষ, ওর তো আরও বেশি কষ্ট হয়। তাই বাসায় পরার জন্য উৎসর জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে নিলাম। আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। আসার সময়ও রিকশায় করে এসেছি, যাওয়ার সময়ও রিকশায় করে যাচ্ছি। আর রাস্তা কিন্তু আজকে একেবারেই ফাঁকা নেই, একটু পরে পরে জ্যাম লেগে যাচ্ছে। বারবার করে ভয় পাচ্ছিলাম যদি কড়া জ্যাম লেগে যায় তাহলে আজকে 2 ঘন্টার আগেও বাসায় পৌঁছাতে পারবো না। রিকশায় বসে তোমাদের দাদার উপর একটু একটু আমার মন খারাপও হচ্ছিল। আজকে জানো তো কিচ্ছু খাওয়ালো না। প্রত্যেকবারই কৃষি মার্কেট নিয়ে গেলে নিচে থেকেই বলে যে তুমি কি কিছু খাবে, কিন্তু আজকে দেখো একবার জিজ্ঞাসাও করলো না যে তুমি কি কিছু খেতে চাও। আমি একবার মুখ ফুটে বললাম যে আমাকে একটু পিঠা খাওয়াও। একটা দোকানে
প্রায় 10-12 রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করছিল। বেশ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমাকে খাওয়ালোই না, বলল চালের গুঁড়া করে নিয়েছো, এখন বাড়িতে গিয়ে সবাইকে বানিয়ে খাওয়াবে, সাথে আমিও খাবো। দেখো কি অবস্থা। তো না খাওয়া কোনো অসুবিধা নেই, আমি নিজে নিজে বানাবো, ভালো হোক খারাপ হোক নিজেরটা নিজে বানিয়ে খেয়ে নেব। কেউ প্রশংসা করলে করবে, না করলে নেই, তাতেও কোনো দুঃখ নেই। তো রিকশায় বসে বসে যাচ্ছিলাম, আর এরকম ফাঁকা রাস্তায় রিকশাটা যখন ছুটে চলছিল তখন বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল ইস, পুরো রাস্তাটা যদি এরকম ফাঁকা পেতাম তাহলে বেশ ভালো হতো। দেখতে দেখতে চলে এলাম প্রিন্স বাজারের সামনে। এই প্রিন্স বাজারে যখন আমরা আদাবরের বাসায় থাকতাম অনেক কেনাকাটা করেছি। যেই তোমাদের দাদাকে বললাম যে তুমি তো আমাকে আজকে কিছু খাওয়ালে না, সেই আমাকে বলছে কি খাবে। এখন কি আর খাবো বলো, পিঠা তো আর নেই। চোখের সামনে পেলাম গ্রিল বিক্রি করছে আর সাথে গরম গরম পরোটা। তো তোমাদের দাদাকে বললাম আমাকে গ্রিল কিনে দাও, বেচারা সেটাতেও রাজি না। আমাকে বলছে না না, গ্রিল খাওয়া যাবে না, গ্রিল খেলে তোমার গ্যাস্ট্রিক হবে, সমস্যা হবে। আমি বলছি না, কিচ্ছু হবে না, তুমি আমাকে অল্প করেই কিনে দাও। বাইরে বের হয়েছি, যদি বাইরে একটু টুকটাক কিছু না খাই তাহলে মনটা বেশ খারাপ লাগে। তো জোর করেই তোমাদের দাদাকে দিয়ে গ্রিল আর পরোটা কিনালাম, কিনিয়ে তারপরে বাসায় চলে এসেছি। এই পরোটা আর গ্রিলের সাথে অনেকটাই মেয়োনিজ, সালাদ, সস অনেক কিছু দিয়েছে। তো আমার উৎস কিন্তু গ্রিল না খেতে পারলেও ও পরোটাটা ভীষণ পছন্দ করে। মা এখানে বসে বসে একটা একটা করে বের করে দিচ্ছে। গ্রিলটা যেমন তেমন, মনটা কিন্তু পড়ে আছে সেই পিঠাতেই। তো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, আবার ফিরে আসব ঠিক আগামীকাল এই একই সময়ে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। টাটা।